দর্শক দরজায় করা নাড়ছে ঈদ, আর ঈদ মানে বাংলাদেশের কাছে, বাংলাদেশের মানুষের কাছে নিজের মাতৃভূমিতে অর্থাৎ নিজ জেলায় গ্রামের বাড়িতে ফেরা। আর সেই ফেরাকে কেন্দ্র করেই ঈদ যাত্রা জমে উঠেছে এবং সেই যাত্রায় নানা রকমের যেরকম স্বস্তির খবর আছে, কিছুটা ভোগান্তির খবর আছে, দু একটি দুর্ঘটনার খবরও আছে। ঈদ যাত্রা কেমন হচ্ছে, ঈদ যাত্রা নিয়ে সরকারের প্রস্তুতি কী ছিল, প্রত্যাশা কী ছিল, তার বিপরীতে বাস্তবিক অবস্থা কেমন দেখছি, সেসব নিয়ে কথা বলবো আমরা আজকের 24 ঘন্টায়। আপনাকে আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টের আকিল শামসীন, সঙ্গে আছেন মাহফুজ মিশু। আর প্রশ্ন করব যাকে, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন শেখ রবিউল আলম। তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রী, সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো তিনি দেখেন। অর্থাৎ সামগ্রিক অর্থে আপনাকে যদি যোগাযোগ মন্ত্রী বলি সেটিও বোধ করি ভুল বলা হবে না। মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এই কঠিন সময়ে। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, ঈদ যাত্রা আসলে ওভারঅল কেমন হচ্ছে? আমরা জানি আজকের দিনটা একটা বড় প্রেশারের, এবং আপনার যে পরিকল্পনা ছিল, বিশেষ করে 1 মাস হয়ে গেছে আপনার সরকারের, সেই পরিকল্পনা, প্রত্যাশা এবং বাস্তবতা কতটা মিলল শেষ পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এই মুহূর্তে যারা যমুনা টিভির সাথে যুক্ত আছেন। আমাদের যে প্রস্তুতি ছিল এবং যেভাবে আমরা এই পরিস্থিতিটাকে ম্যানেজ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছিলাম, সেই জায়গা থেকে যদি আমি বলি তাহলে আমি সফলই বলবো যে আমরা সফল হতে পেরেছি। কারণ হচ্ছে যে রাস্তা ব্যবস্থাপনার মধ্যে যে সমস্ত জায়গায় মেরামত, চলাচল উপযুক্ত করা অল্প সময়ের মধ্যে, ধরেন গত 15 ডেজের মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হয়েছে। তার কারণ হচ্ছে অনেক জায়গায় কিন্তু কনস্ট্রাকশন কাজ চলছে, আপনি ইচ্ছা করলে মাসের পর মাস বন্ধ রাখতে পারেন না। আবার কিছু কিছু জায়গায় মেরামতের প্রয়োজন ছিল, সংস্কারের প্রয়োজন ছিল, সেগুলি আমরা করতে পেরেছি। বেশ কিছু জায়গায় রাস্তার উপর বাজার ছিল, অস্থায়ী দোকানপাট ছিল, সেগুলি বেশ কিছুটা উচ্ছেদ করতে পেরেছি। সমস্ত বিভাগগুলিকে সমন্বয় করার দরকার ছিল, ধরেন হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, আমাদের বিআরটি এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, বাস মালিক সমিতি, শ্রমিক কল্যাণ সমিতি, তাদের ভলেন্টিয়ার, আমাদের নিজস্ব ভলেন্টিয়ার, সবাইকে সমন্বয় করে 260টি জায়গায় যানজট হতে পারে তা চিহ্নিত করে আমরা ব্যবস্থা নিয়েছিলাম। তো সে জায়গায় 2-3টি জায়গা আছে যেখানে ধীর গতিতে যানবাহন চলাচল করছে, একবারে স্ট্রেক হয়ে যায়নি। কালকে ভোরে এরকম একটা পরিস্থিতি হয়েছিল, বিশেষ করে চন্দ্রা বাইপাইল ওই জায়গাটাতে কিছুটা। তো সেখানে আমরা 1-1.5 ঘন্টার মধ্যে আবার পরিস্থিতি একবার, সবসময়ই গাড়ি চলছিল ধীর গতিতে, আবার গতি চলে আসে। টেইল যদি বলেন আপনি, মানে যেটাকে বলা হয় চলমান গাড়ির যে টেইল, সেটা বেড়ে যাচ্ছিল, পরবর্তীতে আবার 0 হয়ে গিয়েছিল। সারাদিন ভালো গিয়েছে। বৃষ্টির পর থেকে আবার আমি জানলাম, বিশেষ করে চন্দ্রার ওই জায়গায়, গাজীপুরের এখান থেকে যাওয়ার জায়গাটাতে আবার একটু চাপ আছে বেশ, তবে একবার স্ট্রাইক হয়নি, গাড়ি চলছে। অর্থাৎ আপনি সড়ক যোগাযোগটা যদি বলেন, আমার কাছে মনে হয়েছে যে স্বস্তির হয়েছে। আমি স্টপেজগুলিতে গিয়েছি, বাস স্টেশনগুলিতে গিয়েছি, সেখানে নির্ধারিতভাবে ভাড়া নিয়েছে। অবশ্য বিচ্ছিন্নভাবে অভিযোগ আসছে যে যাত্রীরা কোনো কোনো জায়গায় বেশি ভাড়া দিতে বাধ্য হয়েছে 2-1টি জায়গায়। তো আমার কাছে মনে হয়েছে, আমি নিজে সেখানে প্রত্যেকটা জায়গায় গিয়েছি এবং ওখানে কিন্তু ভিজিলেন্স টিম আছে, যেটাকে বলা হয় ওটাকে মনিটরিং টিম আছে, মনিটরিং সেল আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের কন্ট্রোল রুম আছে, সব কিছু বিদ্যমান এবং খুব বড় পরিসরে আছে, সার্বক্ষণিকভাবে আছে। সেখানে কিন্তু যাত্রীরা এসে অব্যবস্থাপনার কথা বা বেশি ভাড়া নিচ্ছে এই ধরনের কোনো অভিযোগ করছে না। 2-1টা জায়গায় তারা, যেমন 3 জন ছাত্র, আমি একটা উদাহরণ দিলে বুঝবেন, তারা গাবতলীতে গিয়ে বলছে তারা টিকিট কেটেছে, গাড়ি নেই। তখন কন্ট্রোল রুম দ্রুত চেষ্টা করলো যে গাড়ি নাই কেন, চিন্তা করা হলো গাড়ি হ্যাঁ পাচ্ছে না, কিন্তু গাড়িটা তেল আনতে গিয়েছে, 15 মিনিট লেট হয়েছে, তারা যে গাড়িটা পায়নি, আতঙ্কিত হয়েছিল। তারপর সেই গাড়িতে তাদের তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ যাত্রীরা সেবা পাচ্ছে না, বিশৃঙ্খলা আছে, নৈরাজ্য আছে, অনিরাপদ বোধ করছে, টিকিটের ভাড়া বেশি চাচ্ছে, দিতে বাধ্য হচ্ছে, এরকম কোনো কমপ্লেন কিন্তু ওই জায়গাতে পাচ্ছি না। 2-1টি কমপ্লেন যেমন এসেছে, একটা নবীনগরে, আরেকটা ধরেন বাইপাইলে, একটা অস্থায়ী কাউন্টার থেকে তাদের কাছ থেকে ভাড়া 100 টাকা বেশি নেওয়া হয়েছিল। এই অভিযোগ আমাদের ওখানকার যারা আছেন বিআরটি এর কর্মকর্তাদের বললে, সাথে সাথে মোবাইল টিম ওখানে যান এবং গিয়ে ভ্রাম্যমাণ আদালত ওই 2 কাউন্টারকে 10,000 টাকা ফাইন করেছে, 20,000 টাকা ফাইন করেছে। সেম আরেকটা ঘটনা ঘটেছে কাঁচপুর ব্রিজের ওখানে, একটা অস্থায়ী জায়গা থেকে ওরকম 100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কমপ্লেন করেছে। র্যাবের টিম গিয়ে, আমাদের ম্যাজিস্ট্রেট যিনি আছেন মোবাইল কোর্টের, তিনি গিয়ে আবার 2টা কাউন্টারে 8,400 এবং 8,000 মনে হয় 600 এরকম ফাইন করেছে। অর্থাৎ যেখানে আমরা কমপ্লেন পাচ্ছি, কিছু মানুষ তো দুষ্কৃতিকারী আছে, তারা সুযোগটা নিতে চায়। আবার কিছু কিছু জায়গা আছে, আপনার যে সমস্ত কাউন্টার আছে মেইন
বাস স্টপেজে তাদের কিছু কিছু সাব কাউন্টারও কিন্তু পথে ঘাটে আছে। সেখানেও যারা কাউন্টারে থাকে তারা কোনো কোনো সময় যাত্রীর চাপ বুঝে, যাত্রীর অসহায়ত্ব দেখে 200-100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করে, এবং কোনো কোনো সময় ভোগান্তি লাঘবের জন্য টিকিট নাও পেতে পারি, যাত্রীও আতঙ্কিত হয়ে 100-200 বেশি টাকা দিয়ে টিকিট কিনছে বা কেনার এই অভ্যাসটা আছে। কিন্তু এটা 2-1টা জায়গায় ঘটেছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা যদি জানতে পারি যে কোথাও, বা যাত্রীরা যদি জানান, সেখানে কিন্তু সরকারের তরফ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে মানে করার জন্য। মাননীয় মন্ত্রী, এই জানতে পারা বা জানানোর মানে ধরেন গ্রাহক হিসাবে বা জনগণ হিসেবে সরকার বা কন্ট্রোল রুমে মানুষের জানায় না, এইটার একটা বড় কারণ কি এটা যে মানুষ তো আসলে যে কোনো মূল্যে বাড়ি যেতে চায় এবং খুব অল্প সময়ে অনেক লোক এই শহরটা ছাড়ে, কারণ ছুটি কম। ধরেন সরকার যদিও ছুটি অনেক বেশি দিয়েছে, কিন্তু শ্রমিকরা আজকের আগে তো আসলে ছুটি পায়নি আজকে, ফলে আজকে থেকে চাপটা বাড়লো। ফলে এই সমস্যার আদৌ কি কোনো টেকসই সমাধান আছে? না, টেকসই সমাধান সত্যিকারের অর্থে এই ব্যবস্থাপনাটা আমরা যেটা নেই, দুর্ভোগটা হতে পারে সেই বিবেচনা করে অ্যাডহক ভিত্তিতে এটা নেওয়া হয়। তো আলটিমেটলি 2 থেকে 3 দিনের মধ্যে আপনি যদি বলেন 1.5 কোটির কাছাকাছি লোক একটা নগর থেকে প্রত্যন্ত অঞ্চলে চলে যাওয়া, প্রত্যন্ত অঞ্চল বলছি আমি, যেখানে এখনো পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার সংকট আছে, পর্যাপ্ত না, গাড়ি ফিটনেস, গাড়ি এরকম তো আমাদের রোডে এখনো তো পর্যন্ত পূর্ণ শৃঙ্খলা আসেনি, এবং এর অনেকগুলি কারণও আছে। তো সেখানে কিন্তু এটা নির্বিঘ্ন করাটা বেশ একটু কঠিন, যার মধ্যে যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। সে 100-200 টাকা বেশি হলেও সে একটা টিকিট কেটে আগে বসতে চায়, কারণ সে রাস্তার উপর দাঁড়িয়ে আছে। আরেকটা জিনিস দেখবেন যে কেউ কিন্তু স্টপেজে আসতে চাচ্ছে না, সে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে গাড়িতে উঠতে চায়। সে বাসা থেকে বেরিয়ে আসছে ধরেন গাজীপুর রোডে, সে একটা ছোট রাস্তার থেকে এসে দাঁড়িয়েছে মেইন রাস্তার মুখে, সেখান থেকে সে গাড়িতে উঠতে চায়, এবং তার বাচ্চা আছে, নারীরা আছে, আবার ধরবেন ল্যাগেজ আছে, এইগুলি নিয়ে 100-200 টাকা বেশি দিয়ে উঠার একটা প্রবণতা তার মধ্যে কাজ করে, যার ফলে সে কিন্তু ম্যানেজ হয়ে যায়, অথবা ওই সুবিধাটা দিয়েই সে যে কোনো মূল্যে বাড়িটা যেতে চায়, যার জন্য সে অনেক সময় কমপ্লেনের করতে চায় না। ঠিক আছে, কিন্তু একজন ধরেন কমপ্লেন যদি না করে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অলিতে গলিতে কেউ দুর্বলতার সুযোগ নিয়ে 100 টাকা বেশি নিচ্ছে কিনা, বিমানের টিকিটও তো অনেক সময় দাম বেড়ে যায় আপনি জানেন, অথবা যে কোনো সিনেমা হলের টিকিটেরও দাম অনেক সময় বেড়ে যায় যদি মানে ওই ছবিটির চাহিদা বেশি হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। তো সেইটা তখন কন্ট্রোল করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। কিন্তু সরকার চায় যাত্রীরা ন্যায্য ভাড়া দিয়ে দুর্ভোগে না পড়ে স্বস্তির সাথে, নিরাপত্তার সাথে বাড়িতে পৌঁছাক। এটার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা ইনশিওর করা দরকার, যার সক্ষমতা আমাদের আছে, আমরা সবটুকু দিয়ে চেষ্টা করেছি। মাননীয় মন্ত্রী, ধরেন জনগণ একটা তুলনা করে বরাবর, ধরেন আপনি নিজেও জানেন যে গেল অন্তর্বর্তী সরকারের সময় আমরা যদি গত বছরের রোজার ঈদ যাত্রাটা কল্পনা করি, ফলে খুব স্বভাবতই মানুষ এবার আপনার সরকারের সঙ্গে সেটির তুলনা করবে, এবং তাদের সময়ও ছুটিটা একটু বেশি ছিল, এবারও ছুটি বেশি দেওয়া হয়েছে। ফলে সেইভাবে তুলনা করলে কি নির্বাচিত সরকারের সময় ভোগান্তির মাত্রা একটু বেশি হলো? বা না, একেবারে কম হয়েছে, কম্পারেটিভলি কম হয়েছে। আপনি আমাকে যদি বলেন, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আমি নিজে প্রত্যেকটা জায়গায় গিয়েছি, যে বলেন যে ঢাকা চিটাগাং, ঢাকা খুলনা, যেগুলি হাইওয়ের কথা বলছেন, ঢাকা রাজশাহী, আপনি ঢাকা আরিচা, ঢাকা ময়মনসিংহ, অথবা এখান থেকে আপনি যমুনা সেতু হয়ে যাচ্ছেন, আপনি বলেন যে এই ধরনের 2-1 ঘন্টা দুর্ভোগের মধ্যে আটকে আছে, অনিশ্চয়তা মধ্যে আছে, গাড়ি চলছে না, যাচ্ছে না, হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি পাচ্ছে না, এইরকমের কোনো দুর্ভোগ আপনি দেখেছেন কিনা? নিশ্চয়ই আপনি দেখেননি। আমি বলছি চাপ আছে, বিশেষ করে আজকে একটা চাপ তৈরি হয়েছে, হঠাৎ করে গার্মেন্টসগুলি আজকে ছুটি হয়েছে। তো এই যে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক, তার পরিবহনের জন্য বাস, আমরা প্রায় 70টা বাস বিআরটিসি থেকে ওখান থেকে আমাদের পক্ষে সক্ষম হয়েছে সরবরাহ করা। তো এই যে মানুষের চাপ, আমি নিজে দেখেছি যে পিক আপে 15-20 জন উঠে যাচ্ছে তারা। এখন পিক একটা পিক এই লং রোডে চলার জন্য যমুনা সেতুর কাছে গিয়ে হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, কয়েকটা গাড়ি এরকম পথে কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে, তখন এটা দুর্ভোগের তৈরি হয়। আবার আপনি এদেরকে যে সরিয়ে কোথাও নিয়ে যাবেন, সরাতেও 15 মিনিট সময় লেগে যায় যদি আপনি এদেরকে মূল সড়কে উঠতে না দেন। এই 15 মিনিটের মধ্যে বা 20 মিনিটের মধ্যে আপনি পাশে নিতে নিতে দেখবেন 8-10 কিলোমিটার যানজট হয়ে গিয়েছে, কারণ গাড়ি তো প্রচুর গাড়ির চাপ। তো এই ব্যবস্থাপনাটা আমাদের সচেতনতার অভাব আছে। আমরা যে কোনো মূল্যে বাড়ি যেতে চাইছি, আমাদের দীর্ঘদিনে বাড়িতে ঈদ করার একটা প্র্যাকটিস, একমুখী যাত্রা, দ্বিমুখী না। একই ধরনের যাত্রীরা যদি আবার ঢাকার দিকে আসতো, তবে দেখতেন যে এই ভাড়া বা অন্যান্য ব্যবস্থাপনা একটু ইজিয়ার হতো, মানে সব কিছু একমুখী যাচ্ছে। এই জায়গাটাতে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। আমি বলতে চাই যে আপনারা জানেন, আপনারা যেহেতু অনুসন্ধানী সাংবাদিক, আপনাদের রিপোর্টাররা আছেন, যে কোনো জায়গায় ঢাকা চিটাগাং রোডে নিশ্চয়ই
42 কিলোমিটার 43 কিলোমিটারের কোনো যানজট বা ওইরকম কিন্তু কোনো গাড়ি চন্দ্রায় প্রায় 20 কিলোমিটারের মতো জট আছে। চন্দ্রায় 20 কিলোমিটারের মতো বললে আমি এটা করছি না, তবে চন্দ্রাতে এই বৃষ্টির পরে সবসময় বৃষ্টি হয়ে যাওয়ার পর দেখবেন একটা চাপ আলাদাভাবে তৈরি হয়। আর সবচেয়ে বড় তো চন্দ্রাতে 3 দিক থেকে গাড়িগুলি ওখানে আসে, এসে ওইখান থেকে গাড়িগুলি যমুনার দিকে যাওয়ার যে টার্নটা নেয়, ওখানে আমাদের হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, বিআরটি এর কর্মকর্তারা যারা আছেন সবাই কিন্তু, এবং পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক সমিতিরও প্রচুর ভলেন্টিয়ার দিয়েছে, সবাই চেষ্টা করছে। কিন্তু গাড়ির যে চাপ, আবার আরেকটা জিনিস সমস্যা হয়, আপনি খালি গাড়ি ধরেন ব্যাক করে আসছে ঢাকার দিকে, ওই গাড়িগুলি ওখানেই ইউটার্ন নেয়, অথবা যাত্রীরা ওখানে জড়ো হয়ে আছে, তারা গাড়িতে উঠে পড়ে, তারা তাদের মতো করে গাড়ি কিন্তু ভাড়া করে ফেলে, কন্ট্যাক্ট করে ফেলে, তাদের যাওয়াটা জরুরি। ওই গাড়ি টার্ন নিয়ে রাস্তার থেকে যাত্রী তুলতে হচ্ছে তাকে, এবং যাত্রীদের যাওয়ারও প্রয়োজন আছে। আমি যে যাত্রী তুলতে দেবো না, নির্দয় হলে বলবে যাত্রী উঠতে পারছে না, তখন যাত্রীর আবার জট তৈরি হয়ে যাবে, যানজটটা হয় যাত্রীর জট তৈরি হতে হবে। তো তাদেরকেও যাত্রী উঠানোর একটু সময় না দিয়ে আপনি পারছেন না, রাস্তাগুলিতে প্রচুর ট্রাফিক চাপ, রাস্তাগুলি ন্যারো, কিছুটা নির্মাণ কাজ চলছে, সব প্রকল্পগুলি ওখানে কিন্তু এখনো পর্যন্ত সম্পন্ন হয় নাই, কিছু প্রকল্প চলমান আছে, মিলে একটা চাপ তৈরি হচ্ছে এবং গাড়ির গতি ধীরে যাচ্ছে। কিন্তু আমি এটাও আপনাকে বলে রাখি, আমি তো সবসময় মনিটরিং, আমাদের কন্ট্রোল রুম ইত্যাদির সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে। চন্দ্রাতে আমি সর্বশেষ যেটা জেনেছি, গাড়ি চলছে, আমার বিশ্বাস 3 থেকে 4 ঘন্টার মধ্যে, অর্থাৎ রাত 12টা-1টার মধ্যে ওই জায়গাটা ওই চাপ মুক্ত হয়ে একেবারে ফ্রি গাড়ি চলবে। সারাদিন তাই চলেছে, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, সারাদিন কিন্তু তাই ছিল, 1টা পর্যন্ত স্বাভাবিক ছিল। ভোরের দিকে একটা চাপ হয়েছিল, কারণ মানুষ সেরি করে, কিছু মানুষ এরকম হাজার হাজার ট্রাক নিয়ে গাড়িতে উঠে গিয়েছে। আপনি বিশ্বাস করেন, ট্রাক ভর্তি লোক আর লোক, মনে হচ্ছে কোনো জনসভায় যাওয়ার জন্য হাজার হাজার ট্রাক লোক উঠে গিয়েছে, সেরি করে গার্মেন্টসের অনেক শ্রমিকরা এইভাবে উঠে যায়। তো এই ধরনের ব্যবস্থাপনা আপনি ফিজিক্যালি প্রেজেন্ট থেকে ম্যানেজ করা, আপনি তো মানুষ, আর ওখানে ট্রাকে হাজার মানুষ, একজন ভলেন্টিয়ার, 5 জন পুলিশ, কেউ কাউকে মানতে চাইছে না, যে কোনো মূল্যে আগে যেতে চাইছে, এটাকে আমাদের কিন্তু প্র্যাকটিক্যালি ম্যানেজ করতে হচ্ছে, এই ব্যবস্থাপনার মধ্যে আমরা আছি। আপনি রেলের কথা বলছিলেন, আমরা দেখছিলাম যে আজকে অর্থাৎ বুধবারও সকাল পর্যন্ত রেলের সময়সূচি মোটামুটি ঠিক ছিল, 12:30টা 1টা পর্যন্ত। সান্তাহারে একটা ট্রেন লাইনচ্যুত হলো, এবং এই ঘটনাটা খুবই দুঃখজনক। সেখানকার 9টি বগি লাইনচ্যুত হয়ে গেল ট্রেনটির, এবং সেই রাস্তাটির আসলে কাজ চলছিল ট্রেন পথে, সেখানে রেড ফ্ল্যাগ দেওয়া ছিল। ফলে এটাকে আপনি কি দুর্ভাগ্য বলবেন, নাকি এটা আমাদের অবহেলা বলবেন, এবং যার ফলে উত্তরবঙ্গের একটা বড় অংশের সঙ্গে রেল যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে আছে, এবং এটা আজকে রাতের মধ্যে ঠিক হবে বলে মনে হচ্ছে না? না, লোকোমোটিভটা যে চালাচ্ছিলেন, এটা প্রাথমিকভাবে আমার কাছে মনে হয়েছে তার দায়, তাকে এর আগেই সতর্ক করা হয়েছে, সিগন্যাল দেওয়া হয়েছে, যেটা ট্রেন যোগাযোগ সিস্টেমের মধ্যে মেসেজ দেওয়া হয়েছে, রেড ফ্ল্যাগ ওখানে আছে, ওখানে নির্মাণ কিন্তু ওইটার আগে না, নিয়মিতভাবে চলছে। ওখানে গতি স্লোভাবে অনেক ট্রেন ইতিমধ্যে চলে গিয়েছে, ওখান দিয়ে পার হয়ে গিয়েছে, এবং পার হয়ে যাওয়া যায়, তাকে সতর্ক করা হয়েছে এবং তাকেও সেই মেসেজ দেওয়া হয়েছে। কিন্তু তিনি সেই গতিতে, স্বাভাবিক গতিতে গিয়েছেন, গতি আপনি কমান নেই, যার ফলে চালকের গাফিলতির কারণে এই লাইনচ্যুতিটা হয়েছে। তো এটা খুবই অনাকাঙ্ক্ষিত। এই সময়ের মধ্যে একটা বিড়ম্বনা তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে, বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন, 10 জন হসপিটালে ভর্তি হয়েছেন, মারাত্মক না, প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে আরও প্রায় 30 জনের মতো ইতিমধ্যে চলে গিয়েছেন। আমাদের ওই যেটাকে বলা হয় রিলিফ ট্রেন যেটা থাকে, উদ্ধারকারী ট্রেন, সেটাও 2টা পৌঁছায় গিয়েছে, ইতিমধ্যে কাজ শুরু হয়ে যাচ্ছে, ইতিমধ্যে মনে হচ্ছে যে আমরা ভোরের আগেই এই বগিগুলিকে, কয়েকটা বেশ ড্যামেজ হয়েছে, সেগুলি সাইডে নিয়ে যেতে পারবো এবং ট্রেনটা চলাচলের উপযুক্ত করে ফেলতে পারবো। এই মুহূর্তে যেটা করতে হয়েছে, একটা জিনিস ভালো ছিল যে অধিকাংশ ট্রেন কিন্তু ঢাকা ওই লাইন ক্রস করে এ পাশে চলে আসছে, যার ফলে সন্ধ্যা এবং রাত্রিতে যে ট্রেনগুলি ছাড়ার কথা সেগুলি ছেড়ে যেতে পারবে। ওখানে আমাদের ট্রান্সশিপমেন্ট করতে হবে হয়তো 2টি বা 3টে ট্রেন, সে প্রস্তুতি আমরা নিয়ে নিয়েছি। যাত্রীদের মাঝখানে 2 থেকে 2.5 কিলোমিটার এই পাশে ট্রেনটা যাবে, ওই পাশ থেকে পঞ্চগড় থেকে ট্রেনটা আসবে, পঞ্চগড় থেকে যে ট্রেনটা যাত্রীরা আসবে তাদের আবার এই পাশের ট্রেনে 2-2.5 কিলোমিটার ওখানকার স্থানীয় যানবাহনের ব্যবস্থা আমরা করেছি, শিফট হয়ে সেই ট্রেনে করে আবার ঢাকার দিকে চলে আসবে। ঢাকার থেকে যে যাত্রীরা যাচ্ছে তারা 2-2.5 কিলোমিটার জায়গা ক্রস করে গিয়ে আবার পঞ্চগড় থেকে যে ট্রেনটা আসছে তাতে উঠবে এবং সেখান থেকে পঞ্চগড় যাবে। এইভাবে ট্রান্সশিপমেন্ট আমাদের 3টি ট্রেন বা 3টি, যেটাকে বলা হয় ওটাকে কি বলবো আমি, ট্রেনের যাত্রীদেরকে এইটা করতে হবে। বাকিটা কিছুটা আমরা মিটার গেজের দিয়েও, এটা ব্রডগেজ লাইন ছিল, মিটার গেজ লাইন দিয়েও আমরা অল্টারনেটিভ লাইন দিয়ে, তার মানে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে যাত্রার সময়টা বাড়বে খানিকটা।
কিছুটা বাড়বে। আর নিশ্চয়ই তো এটাও তো অনাকাঙ্ক্ষিত, নিশ্চয়ই এটাও যাত্রীরা কাঙ্ক্ষিত ছিল না, তাদেরও কষ্ট হবে, দুর্ভোগ হবে। কিন্তু যেভাবে দুর্ঘটনা একটা ধরেন ঘটেছে, তো সেটার থেকে দ্রুততম পরিত্রাণের উপায় বের করা ছাড়া আর বাকি যারা করেছে তাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে, অ্যাকশন সাসপেন্ড করা হয়েছে। আপনি জেনে অবাক হবেন, সকাল এই 1:45 পর্যন্ত 31টা ট্রেন ছেড়ে গিয়েছে কমলাপুর থেকে, প্রত্যেকটাই টাইম মতো ছেড়েছে। আমরা এবার অনলাইনে টিকিট বিক্রি করেছি, প্রত্যেক আপনি যারা টিকিট কিনতে চেয়েছেন একেবারে সুন্দরভাবে আবেদনের পরিপ্রেক্ষিতে, যদিও টিকিটের সংখ্যা কম, অস্বীকার করছি না, 37 লাখ মানুষ টিকিট কিনতে চেয়েছেন, প্রতিদিন নক করেছেন। আমরা হয়তো প্রতিদিন কত আপনি সর্বোচ্চ 38,000-এর মতো টিকিট আমরা দিতে পেরেছি, যেটা আমাদের ক্যাপাসিটি আছে। তো ব্যবস্থাপনা সেখানে ছিল, হয়রানি হয় নাই, কালোবাজারি হয় নাই, টিকিট আগে যে চেয়েছে সে আগেই কিনতে পেরেছে। এ নিয়ে আপনি কি দেখবেন না যে এবার কোনো বিশৃঙ্খলা হয়েছে বা কোনো অভিযোগ আছে। ট্রেনগুলো নিয়মিতভাবে ছেড়ে যাচ্ছিল। আমি নিজে কমলাপুর ট্রেন স্টেশনে গিয়েছি, ট্রেনের সেবার মান, ভিতরের পরিবেশ আগের যে কোনো সময় থেকে উন্নত করেছি। কিন্তু এটি অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে যে একটা বিড়ম্বনা তৈরি। কখন নাগাদ এটা স্বাভাবিক হবে, বিশেষ করে পুরো উত্তরাঞ্চলের সঙ্গে? আমরা মনে করছি কাল সকাল নাগাদ, অথবা আমরা নতুন করে এই টাইমটা উপযুক্ত করতে পারলে হয়তো 1-1.5 ঘন্টা 3টি ট্রেন লাইনে, বিশেষ করে পঞ্চগড়, দিনাজপুর এবং লালমনিরহাট, এখানে 1 ঘন্টার মতো একটা শিডিউল বিপর্যয় হলেও হতে পারে। বাকিটার সকালের মধ্যে এই ট্রেনটা আমরা চালু করতে সক্ষম হচ্ছি। জি, আমরা একটা খবর পেলাম যে পাটুরিয়ায় কোনো একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী তিনি যাবেন বলে তার প্রোটোকলের জন্য প্রায় ঘন্টা খানেকের একটা যানজট তৈরি হয়েছিল সকালে। ফলে আমরা দেখছি যে খোদ সরকার প্রধান নিজে যানজটের ভিতর দিয়ে যাতায়াত করছেন, তিনি ভিভিআইপি প্রোটোকলের মাত্রা কমিয়েছেন। তার ক্যাবিনেটের কোনো মেম্বার যদি সত্যি সত্যি এটা করে থাকে, এটা খুবই সাংঘর্ষিক কিনা সরকারি স্পিরিটের সঙ্গে? না, আমার জানা নেই কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রী গিয়ে এখানে যাওয়ার সময় 1-1.5 ঘন্টা সড়ক বন্ধ থাকবে। এটা হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে না, আমি কারণটা ঠিক জানি না। কারণ প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যদের যেভাবে এখন আমরা চলাচল করছি, সেটা একটা সাধারণ লাইফের মতো আমাদের চলাচল করছি। তো সেখানে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী এরকম করবেন বলে আমার মনে হয় না। এর অন্য কোনো কারণ আছে কিনা আমি জানি না, তবে আমি যতটুকু জানি তাতে এরকম হওয়ার কথা না। অন্য কোনো রিজন হতে পারে, অথবা এর ভিত্তি কতটুকু আছে আমি জেনে বলতে পারবো, আমার এই মুহূর্তে জানা নেই। আপনার কাছে কিন্তু যদি কেউ এরকম করে সেটা নিশ্চয়ই আপনারা... না, যদি কেউ এরকম করার কোনো সুযোগ নেই, প্রথমত কথাটা হচ্ছে। আর কেউ যদি এরকম করে থাকে, নিশ্চয়ই তিনি দায়িত্বের পরিচয় দেন নাই, দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। জি, আরেকটা কথা আমি এই ট্রেন সম্পর্কে বলি। এবার একটা সুসংবাদ ছিল, কেমন জানেন, আমরা যদি 85 থেকে 86টি লোকোমোটিভ কার্যকর রাখতে পারি, আমরা ঈদযাত্রা উপলক্ষে প্রায় ধরেন 128টি বগি যুক্ত করেছি মিটার গেজে, 18টি বগি যুক্ত করেছি ব্রড গেজে, 6 জোড়া স্পেশাল ট্রেন আমরা যুক্ত করতে পেরেছি। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল সাধারণত ঈদযাত্রায় 75 থেকে 76টার উপর লোকোমোটিভ আমরা ফাংশন করাতে পারি না। এবার আমরা 88টা লোকোমোটিভ কার্যকর মানে চালাতে সক্ষম হচ্ছি, গত ঈদের তুলনায়ও বেশি পারছিলাম। আমাদের টার্গেটই ছিল 86টা যদি আমরা লোকোমোটিভকে ফাংশন করাতে পারি, তাহলে আমরা মনে হয় ঈদযাত্রাটা নিরাপদ এবং সুফল করতে পারবো। সেখানে আমরা আরো 2টি বেশি পেরেছিলাম, 88টা। তারপরও এই দুর্ঘটনাটা আমাদেরকে বেশ অনেকখানি পিছিয়ে দিয়েছে। জি, আপনি নিশ্চয়ই সদরঘাটের অ্যাক্সিডেন্টের কথা শুনেছেন, আমরা সেটি নিয়েও একটু কথা বলতে চাই। একদম ঈদের আগে দুজন মানুষ লঞ্চে আসলে উঠতে গিয়ে তারা ট্রলারে করে দুজনেরই মৃত্যু হয়েছে। আমি নিশ্চিত সরকার এটি তদন্ত করবে, তাদের জন্য ক্ষতিপূরণ হবে। কিন্তু এই ঘটনাগুলো আসলে কি বার্তা দেয়? এগুলো এক ধরনের আমাদের ব্যবস্থাপনাগত ত্রুটি বা ফেলিওর বলবো, নাকি এটা কেবল জনসচেতনতার অভাব, নাকি এটা একটা সামষ্টিক ফেলিওর? সেটি নিয়েও কথা বলবো আমরা দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি একটু পরে। আমরা কথা বলছি সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে। দর্শক, আরেকবার স্বাগত। ঈদযাত্রা নিয়ে আমরা কথা বলছি সড়ক পরিবহন, সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে। মন্ত্রী মহোদয়, সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে ঈদের 2 দিন আগে বা 1 দিন আগে 2 জন মানুষ মারা যাবে, আপনার নিশ্চয়ই তদন্ত কমিটি হবে, তাদেরকে হয়তো ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক কিনা এবং এটির দায় আসলে কে নেবে? না, এটা দুর্ভাগ্যজনক তো বটেই, খুবই দুর্ভাগ্যজনক। এবং ধরেন এটা মানে আমি খুব ভারাক্রান্ত দুঃখে যে এরকম একটা ঘটনা ঘটেছে সেখানে। কিন্তু আপনি যদি দেখেন সদরঘাটে, আপনি তো গিয়েছেন, বড় বড় লঞ্চ পাশাপাশি সব করা আছে, নোংর করা আছে। এখন লঞ্চে ওঠার জন্য নির্দিষ্ট ওয়েও আছে, লঞ্চে ওঠার জন্য, এবং ওই ঘাটগুলি ওঠার জন্য পন্টন বলে মনে হয়, বেশ ভালো। আমি সেদিন লঞ্চগুলিতে উঠলাম, ভিজিট করলাম, যাত্রীদের সাথে কথা বললাম, ম্যানেজমেন্টটা দেখলাম, ভালো। আমার এবার যে কোনো জায়গার থেকে একটু পরিবর্তনও, কারণ আমরা
7 থেকে 10 দিনের ওখানকার যে ইসের ব্যবস্থা, ইজারা যে চার্জ, সেটা মৌকুব করে দিয়েছি আমরা ইজারাদারের কাছ থেকে নিয়ে অত সব কিছু টোল ফ্রি। ওই তো যাতায়াতের জন্য একটা ফি নেওয়া হয়, সেটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। তারপর কুলিরা যাতে দৌরাত্ম্য না করতে পারে সেই জন্য তাদের কিন্তু পেমেন্ট আমরা করে দিয়েছি সরকারের তরফ থেকে। যাত্রীর কোনো মালামাল নিতে হলে তারা ফ্রি নেবে, ফ্রি করে দিয়েছি। ট্রলি দিয়ে দিয়েছি, যাতে ট্রলিতে করে মালামাল নিচ্ছে। আপনি দেখবেন সেটাও রিপোর্ট হয়েছে, যাত্রীরা অনেক মালামাল নিয়ে যায় লঞ্চে, সাধারণত ট্রলিতে করে তারা নিয়ে যাচ্ছে। অসুস্থতার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেছি। লঞ্চগুলি যেভাবে উঠার জায়গাটা একেবারে নিরাপদ করেছি। এর মধ্যে দিয়ে পিছন থেকে যদি আপনি ট্রলারে করে কেউ এসে এরকম উঠতে যায়, দুটি লঞ্চের মাঝখানে যদি কেউ ঢুকে যায়, আর দুটি লঞ্চ তো সাধারণত বাতাস অথবা ঢেউয়ের কারণে এক হয়, তখন তো লঞ্চ চালু নয়, হ্যাঁ, তো এটা কেউ দেখারও কোনো সুযোগ থাকে না। বড় লঞ্চ এর মাঝখানে পড়ে গিয়ে যদি ট্রলারে কেউ চাপে, ধরেন এই ধরনের দুর্ঘটনা ঘটে যায়, তাহলে নিশ্চয়ই এটা জনসচেতনতার একটা অভাবও আছে। আমরা যে কোনো মূল্যে বাড়ি যেতে চাইবো, এরকম ঝুঁকি নিয়ে ফেলবো যেখানে নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না, বৈধ পথে আমি যাব না, লঞ্চে ওঠার পথ প্রক্রিয়ার কোনোটাই আমি অনুসরণ করব না, সেটা হলে হয় কি, এই যে অনাকাঙ্ক্ষিতভাবে জীবন চলে যায়, আমাদের সবাইকে কষ্ট পেতে হয়। একটা মানুষের জীবনটা, দুটি মানুষের জীবন ধরেন চলে গেল, অনেক কিছু হবে, তদন্ত হবে, দায় হবে, ক্ষতিপূরণ হবে, জীবন তো আর ফিরে পাওয়া যাবে না। তো এটা তো জাতি হিসেবে আমাদের কষ্ট দেয়। আর আমি যেহেতু এখানে দায়িত্ব পালন করছি, নিশ্চয়ই আমাকেও বেশ পীড়া, আমি বলবো না, আমি খুব মর্মাহত হয়ে যাই। কিন্তু এই দায় আপনি কাকে দেবেন বলেন? আপনি, আমি লঞ্চ কর্তৃপক্ষকে দিতে পারছি না, আমি ঘাট ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকেও দিতে পারছি না। এমন যদি হতো যে লঞ্চে উঠতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটেছে, সেখানে অনিরাপদ একটা উঠার মই বলেন বা যে প্রক্রিয়া আছে আর কি, আমি এটা ঠিক বলতে পারছি না, একটা কাঠের মতো করে, এবং ওটাকে চড়া করে দেওয়া। আমি সেদিন নিজে উঠেছি, ভালো মনে হয় নেই যে খুব ঝুঁকি, তো সেখানে কোনো একটা স্লিপ করেছে, পড়ে গিয়েছে, অথবা টানাটানি করেছে, অথবা লঞ্চ ছেড়ে দিচ্ছিল, সে উঠতে গিয়েছে, এরকম কিছু হলে হয়তো বলা যেত। তিনি ট্রলারে করে তাদের মতো করে উঠতে গিয়ে দুই লঞ্চের মাঝখানে পড়ে চাপাতে লেগে আজকে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। তো আমি কাউকে দায় দিতে চাচ্ছি না। আমি বলবো, আমরা যারা এই ঈদ উপলক্ষে বাড়ি যেতে চাই, আমরা যেন যে কোনো মূল্যে জীবনটার মূল্যটাকে একটু গুরুত্ব দিই। কিন্তু মাননীয় মন্ত্রী, এইভাবে ওঠাটাও কিন্তু এক ধরনের সিস্টেমেই পরিণত হয়েছে, মানে বৈধভাবে না। ধরেন হকাররা, বিশেষ করে যারা পাউরুটি বেচে, চানাচুর বেচে, তারা ওই ছোট ছোট ট্রলার বা নৌকা নিয়ে পাশ দিয়ে ঘুরে বেড়ায়, এবং তারা এগুলো কিন্তু টাকার বিনিময়ে নেয়, যে পেছন দিক দিয়ে উঠিয়ে দেয় 10 টাকা 20 টাকা নেয়। ফলে এটাও তো একটা ম্যানেজমেন্টেরই দেখভাল করার বিষয়। এই অপশনটা তো বন্ধ করতে পারে না, অপশন তো বন্ধ করা আমাদের আছে। আমরা দেখুন ওখানে ডিঙ্গি নৌকা, স্পিড বোট সব চলাচল নিষিদ্ধ। এখন তার মধ্যে দিয়ে উনি এসেছেন, এখন উনি হয়তো শাস্তি ওইভাবে আসাটা অবৈধ বিদায় হয়তো তাকে ক্যাপচার করা যেত, জবাবদিহি করা যেত, তার আগেই হয়তো দুর্ঘটনাটা ঘটে গিয়েছে। আর যে সমস্ত ওই যে বয়রা বলছেন, যারা হকার আছে, তারা উঠে, তারা কিন্তু খুব এক্সপার্ট। দেখবেন তারা কিন্তু উঠাটা একরকমভাবে জানে আর কি। তারা দীর্ঘদিন লঞ্চে থাকতে থাকতে তারা ওই ঝুঁকি নিতে 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 তাদের মতো করে এটা করে। আমরা এটা নিরুৎসাহিত করি, নিয়ন্ত্রণ করি, কিন্তু যে ধরনের যাত্রী চাপ আর যে হারে লঞ্চ থাকে, পিছনের অংশ অনেক সময় বোঝাটাও কঠিন। আমাদের নজরদারি কিন্তু আছে। এবারই প্রথম আমরা, আপনি যদি ঘাটে যান, আপনি দেখবেন যে কন্ট্রোল রুম কীভাবে সক্রিয় আছে, আপনি দেখবেন যে আমাদের BIWT এর টিম কীভাবে সক্রিয় আছে, আপনি দেখবেন যে ওখানে ভিজিলেন্স টিম আছে, তারপর হচ্ছে তদারকি করার জন্য আলাদা মনিটরিং আছে, হেল্প ডেস্ক আছে। আবার ভাড়া আমরা কিন্তু এবার প্রথম 10% নির্ধারিত ভাড়ার থেকে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট করে টানিয়ে দিয়েছি, এবং লঞ্চ মালিকরা কিন্তু স্বেচ্ছায় সেটা নিতে রাজি হয়েছে। কেউ নিতে রাজি না হলে ওখানে অভিযোগ করলে সাথে সাথে ব্যবস্থা আছে। এই ধরনের অভিযোগ কিন্তু এবার নেই। বেশ স্বস্তির সাথে লঞ্চ যাত্রীটা হচ্ছিল, কিন্তু এই দুর্ঘটনাটা আজকে এই যে ঘটেছে আর কি। আপনাকে আর যেটা বলছি, যে ধরেন পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে অনেক কথা হয়, চাঁদাবাজি কি খানিকটা কমলো? আর এটা কমলে তো ভাড়াও আরো কমার কথা। ভাড়া তো বেশি নেয়নি, কমার কথা কিনা আমি বলবো না। তবে চাঁদাবাজির কারণে পরিবহনের ভাড়া কমে, আর চাঁদাবাজি কমে গেলে ভাড়া কমে যায়, আমি বিষয়টাকে এইভাবে দেখি না। আমি দেখি যে আমরা যে ভাড়াটা নির্ধারণ করেছি, সেই ভাড়াটা ওয়ানমুখী যাত্রার কারণে আরেক দিক থেকে গাড়িটা একেবারে ফাঁকা আসতে হয়, সেজন্য তাদের একটা দাবি থাকে। কিন্তু আমরা সেটাও কিন্তু আমলে নেয়নি, এবং আমলে না নিয়ে ওই ভাড়াটাতেই আমরা তাদেরকে বাধ্য করেছি, অথবা তাদেরকে ম্যানেজ করেছি, যে ভাষায় আপনি বলেন না কেন, তারা ম্যানেজ হয়েছে এবং সেটা নিয়েছে। চাঁদা নিয়ে আপনি যখন বলেন, চাঁদা আমরা মাছ মালিক সমিতি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বা সমিতির নামে যেগুলি আছে তাদেরকে বলতে চেয়েছি, ইতিমধ্যে বলে আমরা সতর্ক করেছি। আমার বক্তব্যটা হচ্ছে, তারা ওই আপনার লেবার আইন মেনে, একটা ট্রেড ইউনিয়ন মেনে তারা একটা করেছে, আপনার সমিতি বলেন করেছে তারা।
এবং তারা নির্দিষ্ট হারে টাকা নির্ধারিত করে তুলে তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে এবং কল্যাণে ব্যয় করে তারও প্রমাণ আছে। আমি আবারও বলি, কতটুকু ব্যয় করে সেটা স্বচ্ছতা আছে কিনা সেখানে প্রশ্ন আছে। এবং সেটা মনে করেন যে যোগাযোগ মন্ত্রণালয়ের দেখার দায়িত্ব না, সমবায় মন্ত্রণালয় অথবা আপনার যেটাকে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তাদের রেজিস্ট্রেশন যেহেতু করা আছে, তারা দেখতে পারে যে সেই প্রক্রিয়া অনুসরণ করে আয় ব্যয়টা হচ্ছে কিনা। এটা হতে পারে। আবার কেউ যদি জোর করে কাউকে বাধ্য করতে চায়, এটা অবশ্যই চাঁদাবাজি, সেটা বন্ধ করার জন্য আমরা তৎপর, আমরা উদ্যোগী হয়েছি এবং অনেকটা বন্ধ করতে সক্ষম হয়েছি। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা আমাদের লাগে, কারণ এটা ফৌজদারি অপরাধ হয়ে যায়। আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো, ধরেন মালিক সমিতি এবং শ্রমিক সমিতিদের আমরা বলছি, তোমাদের নির্ধারিত যেটা তোমরা ওই আলোচনা করে তোমরা নির্ধারণ করেছো, তোমাদের টাকা তোমরা তোমাদের কল্যাণে ব্যয় করবে, তোমাদের পরিবহন থেকে, এটা বাইরের থেকে না, সেটা যত্র তত্র যেখানে সেখানে গাড়ি থামিয়ে না। তোমরা মান্থলি একটা নির্ধারণ করো, যে সমস্ত মালিক সমিতির সার্ভিস চার্জ অথবা স্টেশন চার্জ অথবা কল্যাণে ব্যয় হবে মালিকদের, এটা নির্ধারণ যদি 10 টাকা করে থাকো, সেটাতে মাসে যদি 300 টাকা হয় বা 200 টাকা হয়, প্রতিদিন যদি 10 টাকা হয়, আমি এক্সাম্পলারই বলছি, তো সেটা তোমরা মাসে একবার মালিকদেরা নির্দিষ্ট রসিদের ভিত্তিতে তারা দিক, তারা পথে ঘাটে স্টপেজ এইভাবে যেন না করে। তারা এই ব্যাপারে সহযোগিতা করতে চেয়েছে। সেটা কি তারা চালু করতে সহযোগিতা করতে চেয়েছে। এটা একদিনে করা যাবে না। আপনি ধরেন, আমরা তো দায়িত্বই পেলাম 20 থেকে 22 দিনের মতো। তখন আমরা বলছি যে না, যত্র তত্র যেখানে সেখানে সমিতির নামে একটা স্লিপ ধরিয়ে দিয়ে তুমি টাকা নেবা। এটা প্রথমত হচ্ছে এখানে দুর্বৃত্তায়ন হয়, যানজট তৈরি হয়। তারপরে ধরেন এখানে কে সত্যিকারে করছে আর কে গায়ের জোরে করছে, এটা চিহ্নিত করাটা, ডিফারেন্ট করাটা খুব কঠিন হয়ে যায়। আমরা এখানে এই বিশৃঙ্খলা আর মানব না। আমরা চাচ্ছি যে এই যদি মালিক সমিতি এবং শ্রমিক কল্যাণ সমিতি তাদের সমিতির নামে কোনো টাকা কালেকশন করার যেটা তারা চায়, তাদের টাকা তারা চায়, তো এটা তো আর আপনি রোধ করাটা কঠিন। তাদের কল্যাণে বা তাদের প্রয়োজনে, তাদের সম্মতিতে, এই সম্মতি শব্দটা নিয়েও অনেক বিতর্ক হয়েছে। তো সেটা তো আপনি রোধ করতে পারছেন না যদি বিধি অনুসারে তারা করে, রেজিস্ট্রেশনের রুল অনুসারে তারা করে। সেটা আমরা বলতে চেয়েছি যে তোমরা যত্রতত্র যেখানে সেখানে গাড়ি থামে এটা করতে পারবো না, তোমরা একটা অন্য প্রক্রিয়ায় করবে। আরেকটা কথা আমি বলে এটা শেষ করব, কোনো জায়গায় বাস স্টপেজগুলিতে তাদের ব্যবস্থাপনা শ্রমিক কল্যাণ সমিতি এবং মালিক সমিতি তাদের মতো করে করে। সেখানে কিছু ব্যয় তাদের আছে, কিছু ভলেন্টিয়ার তাদের আছে, এটা তারা করে। কোনো ড্রাইভার কাজ না পেলে তাদের কিছু বেতনও তাদের দিতে হয়। আজকে সে ড্রাইভ করতে পারছে না, গাড়ি নেই, কিন্তু সেই ইনলিস্টেড ড্রাইভার, তাকে কিছু কিন্তু টাকা তাদের দিতে হয়। আবার ধরেন কোনো একজন শ্রমিক অসুস্থ হয়েছে বা তার যে কোনো প্রয়োজনে দিতে হয়। একজন শ্রমিক আজকে সে কাজ পায়নি, তাকেও কোনো সময় কন্ট্রিবিউশন করতে হয় ওই স্টেশন সার্ভিসের মধ্যে। আমরা বলছি কোনো জায়গায় যেটা হয়, আপনি বাস স্টপেজে বাস যাচ্ছে না, সে ধরেন ওটাকে বলা হয়, কি বলবো, পাশ দিয়ে চলে যাচ্ছে সে, ওটাকে বলা হয় ক্রসিং আর কি, যেটাকে বলা হয় কি বলবো, হাইওয়েতে আপনার ওটাকে কি বলবেন, জেব্রা ক্রসিং। আপনি মূল সড়কে গেলেন না, বাইপাস দিয়ে গেলেন, সরি, বাইপাস দিয়ে আপনি চলে যাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু বাস স্টপেজের ভিতরে যাননি, শহরে যাননি। তখন ওই সার্ভিস চার্জটা নেওয়ার জন্য স্টপেজ থেকে এসে একজন লোক এসে ওই বাইপাসে রোডে দাঁড়ায় থাকে, সে কালেক্ট করে। এটা হবে না, এটা আমরা হতে দেবো না। এটা আমরা না করে দিয়েছি যে তোমার সার্ভিসটা সে নিল না বাস স্ট্যান্ডের, তুমি কেন তার কাছ থেকে এটা নিবা। আবার তারা বলতে চায় যে আমার সার্ভিস তো আছে, উনি নেন নাই, কিন্তু তার জন্য আমার লোকবলে শর্ট নাই, আমার স্টপেজে যে ব্যয় সেটা হচ্ছে, কিন্তু উনি যদি না দেন তাহলে আমি ওটা নির্বাহ করবো কোথার থেকে, উনি নিক আর না কেটে দিতে হবে। এইরকম একটা দ্বন্দ্ব আছে। আমরা এখানে মনোযোগী হয়ে একটা সিস্টেমের মধ্যে আনার চেষ্টা করতেন। জি, আপনি বলছিলেন যে ভাড়া বেশি নেয়নি, বিশেষ করে আপনার সড়ক পরিবহনে লঞ্চের কথা বলছিলেন। আপনি এটিও বলেছেন কোথাও মালিকরা খুশি হয়ে ভাড়া কম নিয়েছে। ভাড়া কেন খুশি হয়ে কম নেবে এটা একটু বুঝতে চাই। পাশাপাশি আজকে যাত্রী কল্যাণ সমিতি একটা বিবৃতি দিয়েছে পত্রিকা বা গণমাধ্যমে, সেখানে তারা বলছে যে অতিরিক্ত ভাড়া আদায়ের, আমি তাদেরকে কোট করছি, নৈরাজ্য গত 20 বছরের রেকর্ড ভঙ্গ করেছে। এটা তাদের মহাসচিবের পাঠানো বিবৃতি। এটিকেই বা আপনার মন্ত্রণালয় কিভাবে? না, আমি যাত্রী কল্যাণ সমিতি যে সংগঠন আছে তারা এটা না জেনে বলেছে, উদ্দেশ্য প্রণীত বলেছে, এর কোনো ভিত্তি নেই। তাদের বলতে বলেন, তাকে একটা পরিবহনের নাম করে বলতে পারেন যে কাউন্টার থেকে তারা এই ভাড়ার জায়গায় টিকিটে এই ভাড়া নিয়েছে, আমাকে দেখাতে বলেন। এই সমস্ত বই পড়ে অনেক সংগঠন হয়েছে যারা বিভ্রান্ত তৈরি করতে চায় কোনো সময়, যাদের কোনো লোকবল নাই সুপারভিশন করার, 2 থেকে 3 জন লোক এসে তাদের মন গড়ে এই সমস্ত কথাগুলি বলার একটা প্রবণতা আছে এবং এর থেকে সুবিধা নেওয়ার প্রবণতা আছে। আমি বলছি না যে আপনার বিচ্যুতি নাই, আমি তা বলছি না,
বিচ্যুতি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পথে প্রান্তরে হয়েছে। মানুষের বাড়ি যাওয়ার এই যে আবেগ এবং বাড়ি যাওয়ার যে তাড়না, সেটাকে অনেকে পুঁজি করতে চেয়েছে। কিন্তু আমি 5টি বাস স্টপেজে আমি নিজে গিয়েছি, ছদ্মবেশে আমি গিয়েছি, লোক পাঠিয়ে দেখেছি। ওখানে যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সব বাহিনী ওখানে আছে, আর্মি আছে বিভিন্ন জায়গায়। আমাদের আগে ছিল 9টা মোবাইল কোর্ট, এবার আমি আরও 15 জন ম্যাজিস্ট্রেটকে যুক্ত করে 24টি মোবাইল কোর্ট করেছি। সারাক্ষণ বিআরটিএর লোকজন সহ সবাই আছে। কথা বলেছি, কেউ বলেনি যে কোনো যাত্রীরা ভাড়া দিতে বাধ্য হয়েছে কোনো বাস মালিকদের কাউন্টার থেকে। পথে ঘাটে সাব কাউন্টার এরকম করে কোনো মানুষ 2-1 জনকে উঠাই দেওয়ার জন্য তারা কনভিন্স করে নেওয়ার চেষ্টা করেছে ভাড়া, যেখানে অভিযোগ পেয়েছে ব্যবস্থা নিয়েছে। আপনি অবাক হবেন, ডেইলি স্টার একটা নিউজ করেছে। তিনি হচ্ছেন এক ভদ্র মহিলা, তার নামটা কি এই মুহূর্তে মনে পড়ছে না আমার। তার নামও দিয়েছেন যে তিনি 100 টাকা বেশি দিয়ে টিকিট কাটতে বাধ্য হয়েছেন। টিকিট কাউন্টারটা নিয়েছে হচ্ছে আপনার বাইপাইল থেকে। যার যে কাউন্টারে ছিল তার নামও উল্লেখ করেছে ডেইলি স্টার, ওনার নাম হচ্ছে শহীদ আলম। আমি লোক পাঠিয়েছি, শহীদ আলমকে পাওয়া গিয়েছে। ওই যে টাকাটা বেশি নিয়েছে তার জন্য তাকে ধরেন চাকরিচ্যুত করা হয়েছে এবং তাকে ফাইন করা হয়েছে। ওই কাউন্টার মালিক জানেই না তিনি 100 টাকা বেশি নিয়েছেন এবং ওই টাকা রিকভারি করে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ আমরা যদি জানতে পারি ব্যবস্থা নিচ্ছি, কিন্তু কোনো জায়গায় জানতে না পারলে কোনো জায়গায় এইরকমটা একেবারে হয়নি আমি তা বলছি না, কিন্তু কোনো সময় যাত্রী তার যাওয়ার চাতনার কারণে আর সব সেক্টরে মানুষের দুর্ভোগের সুবিধা নেওয়ার একটা গোষ্ঠী কিন্তু থাকে। তারা আড়ালে আবডালে গোপনে বিভিন্নভাবে ওইভাবে নেওয়ার কিছুটা হলো চেষ্টা করছে। কিন্তু কোনো জায়গায় এইরকমভাবে স্বেচ্ছাচারীভাবে ভাড়া বেশি নেওয়া, ইচ্ছাধীনভাবে ভাড়া বেশি নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। ভাড়া কম নেবেন কেন মালিকরা? আচ্ছা, সেটার একটা কথা বলি। 880 টাকা করে নির্ধারণ করা, ওটা আমি কিন্তু যে কথাগুলি বলেছি সেখানে সব মিডিয়া ছিল। আমি যে সমস্ত বাস স্টপেজে গিয়েছি সেখানে মিনিমাম 15-20টা মিডিয়া ছিল, তাদের সামনে বলেছে, আমাকে বলেনি। কিন্তু আমি তাদের জিজ্ঞেস করলাম যে 880 টাকা কেন আপনি 850 টাকা নিচ্ছেন? কয় কি না আমাদের এতে কোনো আপত্তি নেই, আমরা স্যাটিসফাইড হয়ে নিয়েছি। আমরা 30 টাকা আপনার লস হলো কেন করবেন? নির্ধারিত ভাড়া হচ্ছে কেন কমেন নেবেন? নাকি যাত্রী কম পাচ্ছিল? সেটা এখন নাই। তিনি বলছেন যে আমরা এটা নির্ধারণ করেছি ঈদ উপলক্ষে যে না আমরা 30 টাকা কম নেব, খুশি আছি আমরা। আমি আবার তাকে প্রশ্ন করেছি যে এটা আপনি অখুশি মানে চাপে পড়ে কম নিচ্ছেন কিনা? আমরা তো কম রাখতে বলেছি, সেটা দেখানোর জন্য আমাদের স্যাটিসফাইড করার জন্য কম নিচ্ছেন কিনা। আমি বলেছি যে সরকারকে খুশি করার জন্য 30 টাকা কম নিচ্ছেন কি না, আমরা খুশি হয়ে নিচ্ছি। আমাদের খুশি শব্দটা এই অর্থে সে ব্যবহার করেছে। সে তার খুশিতে ছেড়ে দিচ্ছে সেটা না, মানে এই যে 30 টাকা, কোনো জায়গায় 50 টাকাও আমি কম নেওয়া দেখেছি, 20 টাকাও কম নেওয়া দেখেছি, 5 টাকাও কম নেওয়া দেখেছি। 705 টাকা আছে, 700 টাকা দিয়েছে। কিন্তু বাসের কাউন্টার থেকে কোথাও আমি পাইনি, অথবা আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাইনি স্টেশনগুলির থেকে তারা বেশি ভাড়া নিয়েছে, এটা পাইনি। যদি কেউ বলে থাকে সেটা ভুল বলেছে। শেখ রবিউল আলম, আপনি তো মানে জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত, আপনি মাঠের রাজনীতি করেছেন, ফলে আমি জানি না মানে পাবলিক পারসেপশনটা এরকম হচ্ছে কোনোভাবে আপনার শব্দচয়ন বা কথা থেকে, আপনি কি কোনোভাবে বাস মালিক, লঞ্চ মালিক তাদের পক্ষে নাকি জনগণের পক্ষে? আচ্ছা, আপনি আমাকে একটা প্রশ্নের আগে উত্তর দিন তো। বাস মালিক, লঞ্চ মালিক, 70 লাখ পরিবহন শ্রমিক আছে, এরা কি জনগণ না? অবশ্যই জনগণ। নাকি জনগণ না? তো জনগণ এরা না, আবার ধরেন জনপ্রতিনিধিরা না, বা ধরেন আপনারা যারা সাংবাদিক আছেন জনগণ, তো জনগণটা কারা? আলটিমেটলি আমরা সবাই জনগণ, সবাই স্বার্থের ব্যাপারে সবাই কনসার্ন হওয়া উচিত। আমি একটা কথা বলি, আপনি কিভাবে নেবেন আমি জানি না। এই যে 70 লাখ বাস মালিক শ্রমিক, এদের যাপিত জীবন যদি আপনি জানেন তাহলে দেখেন, এই বাসের মধ্যে এরা ঘুমায়, এক কাপড়ে থাকে। মালিকরা না, শ্রমিকদের কথা বলছি আমি। তো শ্রমিকরা এই যে 70 লাখের মতো, তারা অনেকদিন গোসল করার শ্রমিক আর কি, গোসলের সুযোগ নেই, পথে ঘাটে ল্যাট্রিন করে, মশার কামড় খাচ্ছে, ওই বাসের মধ্যে ঘুমায় আছে, শত শত মশা আছে। এখন যদি যান দেখবেন আপনি যে তারা খুব একটা সুবিধাভোগী আমি তো মনে করছি না, খুব একটা মনে করছি না। এখন তাদেরও তো মানুষ, তাদেরও তো জীবন। এখন আপনি সবটাকে কি শুধুমাত্র জনগণ বলে তাদের স্বার্থটা কি জনগণ নয়? তারা যেখানে অপরাধ করবে আমি বলছি শাস্তির ব্যবস্থা অবশ্যই আছে। আমি সব মালিককে ডেকে কথা বলেছি, কোনো ছাড় নাই। কিন্তু সুবিধা হয়তো শ্রমিক নেতারা কেউ পান আর মালিকরা পান, এই শ্রমিকদের জীবনের তো কোনো পরিবর্তন, খুব বেশি পরিবর্তন হয়নি। নেতাদেরা পান এরকম তো দুর্বৃত্তায়ন যে বাংলাদেশে নাই আমি তো বলছি না, কিন্তু আমরা এই জায়গাটাতে পরিবর্তনটা করতে চাইছি। আমার বক্তব্যটা হচ্ছে আমরা পরিবর্তন করতে চাইছি, আমাদের একটু সময় হয়তো লাগছে।
রাতারাতি এটা হচ্ছে না। আর একটা পরিবহন ব্যবস্থা যেভাবে স্টাবলিশড হয়ে আছে, সেটা- শৃঙ্খলা আনা, মান উন্নয়ন করা, আপনি রাতারাতি সব বাস এত সহজ বন্ধ না। করে 1.5 কোটি লোকের যাত্রার মানের পরিবর্তন 1 মাসে করে ফেলতে পারবেন? নিশ্চয়ই তা পারবেন। নিশ্চয়ই না। আমরা একটা বিরতি নেই মাননীয় মন্ত্রী। দর্শক, আমরা বিরতি নিচ্ছি, একটু পরে ফিরছি। মাননীয় মন্ত্রী, একদম শেষ সময় আপনার কাছে ছোট ছোট কয়েকটা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে পেট্রোল পাম্পগুলোতে এখনো গাড়ির দীর্ঘ লাইন কেন? বলা হচ্ছে জ্বালানি সরবরাহের কোনো ঘাটতি নাই। না, দীর্ঘ লাইন কেন সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না। তবে আমি এতটুকু কমিটমেন্ট করেছিলাম জ্বালানি মন্ত্রীর সাথে আলোচনা করে যে 15 তারিখ থেকে আমরা গণপরিবহনে অবাধে তেল দিব, যত প্রয়োজন তাই দিব, এবং সেটা 15 তারিখ রাত 11টা থেকে এস্টাবলিশড হয়েছে। গণপরিবহনগুলি অবাধে যার যত প্রয়োজন তেল পাচ্ছে। তো তেলের দামও বাড়িনি। আমি বলেছিলাম এই কথাটা, জ্বালানি মন্ত্রীর সাথে কথা বলেই আমি বলেছিলাম, কারণ আমরা কাজটা করছি কিন্তু এটা সরকারের হয়ে সমন্বিতভাবে। তেল বাড়ার সম্ভাবনা, দাম বাড়ার সম্ভাবনা নাই বলেছিলেন, এবং সেটা কিন্তু দাম বাড়েনি। তো এখনো পর্যন্ত আমি তো মনে করছি না যে গণপরিবহনে কোথাও তেলের সংকট হয়েছে, সবাই পর্যাপ্ত তেল পাচ্ছে। আর নাহলে এই যে লক্ষ লক্ষ গাড়ি কিভাবে চলছে, সবই তো চলছে। আপনি কি বলতে পারবেন যে তেলের সংকটের কারণে কোনো একটা গাড়ি অচল হয়ে আছে, গাড়িতে মানুষ বেরোচ্ছে না, বেরোতে পারছে না? এই যে 1.5 কোটি লোক তো প্রায় যাচ্ছে, চলেই গেল প্রায়। ধরেন আজ কালকে সকাল পর্যন্ত আমার মনে হচ্ছে যে অধিকাংশ মানুষই ইনশাআল্লাহ তার গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে। তাহলে ব্যবস্থাপনাটা ছিল, তেলও ছিল। কিছু কিছু মানুষ আরও হয়তো সংকট আছে এটা জেনে ভয়ে তেলটা সংরক্ষণ করতে চায়, সেফ জায়গা থাকতে চায়, সেই প্রবণতাও হয়তো আছে। তো আমাদের তো এই একটা টেন্ডেন্সি আছে যে জিনিসের মূল্য বেড়ে যেতে পারে, সংকট হতে পারে, সেটা পৃথিবীর কিনে ফেলা। অন্যান্য জাতি সেখানে স্যাক্রিফাইস করে ওটা থেকে বর্জন করে, আর আমাদের হলো আরো সংরক্ষণ করে বেশি বেশি কিভাবে কিনে। নিজের পাওয়াটা নিশ্চিত করা যায়। আপনার এই 1 মাসের কাজের অভিজ্ঞতায় বুঝতে চাই, প্রশাসন বিশেষ করে পুলিশ এবং সিভিল প্রশাসন কতখানি আন্তরিক? বিশেষ করে এই ধরনের সংকটে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, স্থানীয় থানা, তাদের সবার একটা আন্তরিকতা লাগে। আপনি কতখানি না, আন্তরিক? আন্তরিকতা আমি অভাব দেখিনি। পেশাদারিত্বের ক্ষেত্রে তাদের আমি বেশ আন্তরিক দেখেছি এবং সক্রিয় দেখেছি। কিন্তু ইফিসিয়েন্সির জায়গাটা কোনো কোনো সময় একেবারে অসহায় হয়ে যায়, কারণ আইন মানার প্রবণতাও কিন্তু জাতি হিসেবে আমাদের মধ্যে নেই। যে সংখ্যায় বেশি থাকে, দেখবেন রাস্তায় গেলে যারা যাত্রী এবং পরিবহনে যারা যুক্ত তারা এক হয়ে যাচ্ছে, পুলিশ প্রতিপক্ষের মতো হয়ে যাচ্ছে। তো পুলিশের সংখ্যা কত? আপনি যদি বলেন হাইওয়ে পুলিশের যদি আমি বলি 45 কিলোমিটার জায়গা আমাকে 4-3 পুলিশ দিয়ে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। 45 কিলোমিটার জায়গা একটা গাড়ি। তো সেই এই মাথা থেকে ওই মাথা যেতে যেতে আবার একটা দুর্ভোগ হয়ে যাচ্ছে। পুলিশের সংখ্যা কম আছে, সিস্টেমের প্রতি মানুষ লয়াল না, আবার বল প্রয়োগ করতে গেলেও আরেক ধরনের পরিস্থিতি বিপদ তৈরি আছে। হয়ে যায়। আমরা এই জায়গাতে অনেক পিছিয়ে আছি। জি। হ্যাঁ, আমরা এখনো ম্যানুয়ালি নির্ভর। আমরা এখনো পর্যন্ত ড্রাইভারকে কি শাস্তিটা আপনি দিবেন? একটা গাড়ি ভুল করে আপনার পথে চলে আসছে, আপনি কি পানিশমেন্ট তাকে দেবেন? তো সেই জায়গাগুলো তাৎক্ষণিকভাবে পানিশমেন্ট দিতেও যদি আপনি যান অপরাধ করলে, তার মধ্যে যে যানজট হয়ে যায় তাতে একটা সেটা মনে বিশাল করেন একটা ভোগান্তি তৈরি কোলাপস করে। করে যায়। জি, বিশ্বের 39টা দেশ এই অঞ্চলেরই বোধহয় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। আপনার সরকার এখনো বাড়ায়নি, কিন্তু আমরা জানি আমাদের তেলের দাম অ্যাডজাস্ট হয় প্রতি মাসের শেষ দিন, মানে 31 মার্চে হবে, এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। ফলে এই জ্বালানি তেলের দাম বাড়লে নিশ্চিতভাবে ভাড়া, পণ্য পরিবহনের খরচ বাড়বে। সেটা নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনা আপনার মন্ত্রণালয় নিয়েছে কিনা, নাকি আপনারা ঈদ যাত্রা বা এগুলো করতে ব্যস্ত আছেন? না, আমরা ওভাবে যেটা আমরা জনদুর্ভোগটা লাঘব করতে চাই, জনগণের উপর বাড়তি চাপটা আমরা দিতে চাই না, কোনো অবস্থাতে চাই না। কিন্তু এটাও তো ঠিক যে আন্তর্জাতিক বাজারে যদি দাম বেড়ে যায়, আপনি জ্বালানি যদি সরবরাহ নিশ্চিত করতে চাই আমরা, তো তখন তো এগুলি বিবেচনা নেওয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা জনগণের স্বার্থ বিবেচনা করে ভোগ্যপণ্যের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যেতে পারে, যে যাত্রার ব্যয়টা বেড়ে যেতে পারে, এইগুলি বিবেচনা করে জনগণের স্বার্থেই আমরা কিন্তু সরকারের জায়গা থেকে এই কনসিডারেশনটা নিয়েছি। এখন কতটুকু এই কনসিডারেশনটা রাখা যাবে সেটা নির্ভর করছে সংকট আরো কতটা প্রকট হবে। নিশ্চয়ই আমরা সেই সংকট প্রকট হলে যা কিছু করি জনগণের স্বার্থেই করবে। বাড়ি যাওয়ার চেয়ে আবার ঢাকায় ফেরা, সেটা আর একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সরকারের জন্য এবং রবিউল আলমের জন্য। ফলে সেটার প্রস্তুতি কেমন? একই প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা ঈদযাত্রার আগের 7 দিন আর ঈদের পরে আরো 5 দিনের এই সার্বিক প্রস্তুতি আমরা নিয়েছি। আমার কাছে একটা সাকলি বাকি একটা জায়গায় আমরা একটু ব্যর্থ হয়েছি, সেটা হচ্ছে আমাদের ইচ্ছা ছিল যে ঈদের 3 দিন আগের থেকে যে একবার লরি, তারপর হচ্ছে আপনার কাভার্ড ভ্যান, ট্রাক, এগুলি যাতে কম চলাচল করা যায়, শহরে ঢুকতে না পারে। কিন্তু সেই জায়গাটাও আমরা মানে খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারিনি, কারণ ওই রাস্তার উপর তো আর ওদেরকে চেক করা যায় না। কাভার্ড ভ্যান আপনি কীভাবে চেক করবেন? আমার নিত্য প্রয়োজনীয় জিনিস, পচনশীল
পণ্য সেটা ব্যবহারের আনতে হবে। অনুমতি আছে, তারা ওইগুলি বলে নিয়ে আসছে। আবার একটা যদি চেক করতে যান খুলে, তাও আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়, তার মধ্যে আবার 20 কিলোমিটার যানজট হয়ে যায়। আপনার সরকার প্রধানের আন্তরিকতা, প্রশাসন আন্তরিকতা, আপনাদের আন্তরিকতা আছে, কিন্তু তারপর তো ভুল ভ্রান্তি হচ্ছে। এই না, ভুল হচ্ছে, ভ্রান্তি থেকে শিক্ষা নেবেন কিনা, সেখান থেকে আগামী ঈদ যাত্রায় একই ধরনের ভুল আর হবে না, সেই কাজটুকু অন্তত আপনাদের আমলে হবে কিনা? না না, শিক্ষা আমরা নিব, শিক্ষা আমরা নিচ্ছি, কিন্তু শিক্ষা নিয়েও সবকিছু হবে না। দরকার হচ্ছে সক্ষমতা বাড়ানোর। আপনি দেখছেন, কিন্তু সক্ষমতা যদি আপনার না থাকে, আপনি চিহ্নিত করলেন, সক্ষমতা যদি আপনার না থাকে, আমাদের সক্ষমতাটা বাড়াতে হবে, যেটা প্রধানমন্ত্রী চাইছেন, যেটা আমিও চেষ্টা করছি। আমার ধরেন 25 থেকে 30 দিনের অভিজ্ঞতা, তাই তো? তো সেখানে আমাদের বিদ্যমান সক্ষমতার সর্বোত্তম ব্যবহারটা আমরা করতে চেয়েছি। আমাদের সক্ষমতা বাড়লে দুর্ভোগ বলেন, স্বস্তি বলেন, আর জনগণের অধিকার বলেন, পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করতে পারবো। প্রধানমন্ত্রী সেটা চান, যে কোনো মূল্যে চান। আমরা কাজ করছি, জনগণ আস্থা রেখেছে আমাদের প্রতি। মানুষ সমালোচনা করবে, ভুল ত্রুটি থাকবে, তার ঊর্ধ্বে কাজটা করতে চাই। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের প্রত্যাশা সবাই নিরাপদে বাড়ি ফিরুক, আনন্দের সঙ্গে ঈদ করুক, নিরাপদে আবার ঢাকায় ফিরে কাজের ফিরুক, সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকবেন সবাই, সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা।